গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় মহাযুদ্ধের অব্যবহিত পরের ঘটনা। গ্রীষ্মকাল। ব্যোমকেশের শ্যালক সুকুমার সত্যবতীকে ও খোকাকে লইয়া দার্জিলিং গিয়াছে। ব্যোমকেশ ও আমি হ্যারিসন রোডের বাসায় পড়িয়া চিংড়ি পোড়া হইতেছি। ব্যোমকেশের কাজকর্মে মন্দা যাইতেছিল, ইহা তার পক্ষে এমন কিছু নতুন কথা নয়, কিন্তু এবারে নৈষ্কর্মের দৈর্ঘ্য ও নিরবচ্ছিন্নতা এতই বেশি যে আমাদের অস্থির করিয়া তুলিয়াছিল। উপরন্তু খোকা ও সত্যবতী গৃহে নাই। মরিয়া হইয়া আমরা শেষ পর্যন্ত দাবা খেলিতে আরম্ভ করিয়াছিলাম। আমি মোটামুটি দাবা খেলিতে জানিতাম, ব্যোমকেশকে শিখাইয়াও ছিলাম। প্রথম প্রথম সে সহজেই হারিয়া যাইত, ক্রমে তাহাকে মাত করা কঠিন হইল। অবশেষে একদিন আসিল, যেদিন সে বোর্ডের কিস্তিতে আমাকেই মাত করিয়া দিল। পুত্রাৎ শিষ্যাৎ পরাজয়ে গৌরবের হানি হয় না জানি, কিন্তু যাহাকে মাত্র কয়েকদিন আগে হাতে ধরিয়া দাবার চাল দিতে শিখাইয়াছি, তাহার কাছে হারিয়া গেলে নিজের বুদ্ধিবৃত্তির উপরে সন্দেহ হয়। আমার চিত্তে আর সুখ রহিল না। তার উপর এবার গরমও পড়িয়াছে প্রচণ্ড। সেই যে চৈত্র মাসের মাঝে মাঝে একদিন গলদঘর্ম হইয়া সকালে ঘুম ভাঙিয়াছিল, তাহার পর এই 1.5 মাস ধরিয়া গরম উত্তরোত্তর বাড়িয়াই চলিয়াছে। মাঝে মাঝে 2-1 পশলা বৃষ্টি যে হয় নাই এমন নয়, কিন্তু তাহা হরিষা কৃষ্ণবর্তের তাপের মাত্রা বর্ধিত করিয়াছিল। দিবারাত্র ফ্যান চালাইয়াও নিষ্কৃতি ছিল না, মনে হইতেছিল সারা গায়ে রসগোল্লার রস মাখিয়া বসিয়া আছি। দেহমনের এইরূপ নিরাশাজনক অবস্থা লইয়া একদিন পূর্বাহ্নে তক্তপোষের উপর দাবার ছক পাতিয়া বসিয়াছিলাম। ব্যোমকেশ আমাকে গজচক্র করিবার ব্যবস্থা প্রায় পাকা করিয়া আনিয়াছে। আমি অতিমাত্রায় বিচলিত হইয়া অনর্গল ঘর্মত্যাগ করিতেছি, এমন সময়ে বাধা পড়িল। দরজায় খুটখুট করা নাড়ার শব্দ। ডাকপিয়ন নয়, তাহার করা নাড়ার ভঙ্গিতে একটা বেপরোয়া উগ্রতা আছে। তবে কে? আমরা ব্যগ্র আগ্রহে পরস্পরের মুখের পানে চাহিলাম। এতদিন পরে সত্যই কি নতুন রহস্যের শুভাগমন হইল? ব্যোমকেশ টপ করিয়া পাঞ্জাবিটা গলাইয়া লইয়া দ্রুত গিয়া দ্বার খুলিল। আমি ইতিমধ্যে নিরাবরণ দেহে একটি উড়নি চাদর জড়াইয়া ভদ্র হইয়া বসিলাম। দ্বারের বাহিরে দাঁড়াইয়া আছেন মধ্যবয়স্ক একটি ভদ্রলোক, আকৃতি মধ্যম, একটু নিরেট গোছের চাচা ছোলা ধারালো মুখ, চোখে ফ্রেমহীন ধূমল কাচের চশমা, পরিধানে মরাল শুভ্র প্যান্টলুন ও সিল্কের হাতকাটা কামিজ, পায়ে মোজা নাই, কেবল বিনুনি করা চামড়ায় গ্রিসান্ড স্যান্ডেল, ছিমছাম চেহারা। মার্জিত কণ্ঠে বলিলেন, ব্যোমকেশবাবু? ব্যোমকেশ বলিল, হ্যাঁ হ্যাঁ আমি, আসুন। সে ভদ্রলোকটিকে আনিয়া চেয়ারে বসাইল, মাথার উপরে পাখাটা জোর করিয়া দিল। ভদ্রলোক একটি কার্ড বাহির করিয়া ব্যোমকেশকে দিলেন। কার্ডে ছাপা ছিল, নিশানাথ সেন, গোলাপ কলোনি, মোহনপুর, 24 পরগনা, BAR। কার্ডের অন্য পিঠে টেলিগ্রামের ঠিকানা গোলাপ এবং ফোন নম্বর। ব্যোমকেশ কার্ড হইতে চোখ তুলিয়া বলিল, গোলাপ কলোনি নামটা নতুন ধরনের মনে হচ্ছে। নিশানাথ বাবুর মুখে একটু হাসির ভাব দেখা দিল। তিনি বলিলেন, হ্যাঁ, গোলাপ কলোনি আমার ফুলের বাগান। আমি ফুলের ব্যবসা করি, শাকসবজিও আছে, ডেয়ারি ফার্মও আছে, নাম দিয়েছি গোলাপ কলোনি। ব্যোমকেশ তাকে তীক্ষ্ণ চক্ষে নিরীক্ষণ করিয়া বলিল, ও, মোহনপুর কলকাতা থেকে কত দূর? নিশানাথ বললেন, শিয়ালদা থেকে ঘণ্টাখানেকের পথ, তবে রেলওয়ে লাইনের ওপর পড়ে না, স্টেশন থেকে মাইল 2 দূরে। নিশানাথবাবু কথা বলিবার ভঙ্গিটি তরাহীন, যেন আলস্য ভরে কথা বলিতেছেন, কিন্তু এই মন্থরতা যে সত্যি আলস্য বা অবহেলা নয়, বরং তার সাবধানী মনের বাহ্য আবরণ মাত্র, তাহা তাহার সজাগ সতর্ক মুখ দেখিয়া বোঝা যায়। মনে হয় দীর্ঘকাল বাক সংযমের ফলে তিনি এইরূপ বাচন ভঙ্গিতে অভ্যস্ত হইয়াছেন। ব্যোমকেশের বাক্প্রণালী ও অতিথির প্রভাবে একটু চিন্তামন্থর হইয়া গিয়াছিল। সে ধীরে ধীরে বলিল, আপনি বলছেন ব্যবসা করেন,
আপনাকে কিন্তু ঠিক ব্যবসাদার বলে মনে হয় না। এমনকি বিলিতি সওদাগরি অফিসের ব্যবসাদারও নয়। আপনি কতদিন এই ব্যবসা করছেন? নিশানাথ বললেন, ১০ বছরের কিছু বেশি। আমাকে আপনার কি মনে হয় বলুন দেখি? মনে হয় আপনি সিভিলিয়ান ছিলেন, জজ কিংবা ম্যাজিস্ট্রেট। ধোঁয়াটে চশমার আড়ালে নিশানাথবাবুর চোখ দুটি একবার চঞ্চল হইয়া উঠিল। কিন্তু তিনি শান্ত মন্থর কণ্ঠেই বলিলেন, কি করে আন্দাজ করলেন জানি না। আমি সত্যিই বোম্বাই প্রদেশের বিচার বিভাগে ছিলাম। সেশন জজ পর্যন্ত হয়েছিলাম। তারপর অবসর নিয়ে এই ১০ বছর ফুলের চাষ করছি। ব্যোমকেশ বলিল, মাফ করবেন, আপনার এখন বয়স কত? ৫৭ চলছে। তার মানে ৪৭ বছর বয়সে রিটায়ার করেছেন। যদ্দূর জানি সরকারি চাকরির মেয়াদ তো ৫৫ বছর পর্যন্ত। নিশানাথবাবু একটু চুপ করিয়া থাকে বললেন, আমার ব্লাড প্রেশার আছে। ১০ বছর আগে তার সূত্রপাত হয়। ডাক্তারেরা বললেন মস্তিষ্কের কাজ বন্ধ করতে হবে, নইলে বাঁচব না। কাজ থেকে অবসর নিলাম। তারপর বাংলাদেশে এসে ফুলের ফসল ফলাচ্ছি। ভাবনা চিন্তা কিছু নেই, কিন্তু রক্তের চাপ বয়সের সঙ্গে সঙ্গে বেড়েই যাচ্ছে। ব্যোমকেশ বলিল, ভাবনা চিন্তা কিছু নেই বলছেন, কিন্তু সম্প্রতি আপনার ভাবনার বিশেষ ঘারণ ঘটেছে, নইলে তো আমার কাছে আসতেন না। নিশানাথবাবু হাসিলেন। অধর প্রান্তে শুভ্র দন্তরেখা অল্পই দেখা গেল। বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য অনুমান করা শক্ত নয়। কিছুদিন থেকে আমার কলোনিতে একটা ব্যাপার ঘটছে। তিনি থামিয়া গিয়ে আমার দিকে চোখ ফেরাইলেন। আপনি তো অজিতবাবু? ব্যোমকেশ বললেন, হ্যাঁ, উনি আমার সহকারী। আমার কাছে যা বলবেন ওর কাছে তা গোপন থাকবে না। নিশানাথ বললেন, না না, আমার কথা কিছু গোপনীয় নয়। উনি সাহিত্যিক, তাই ওর কাছে একটা কথা জানবার ছিল। অজিতবাবু, ব্ল্যাকমেল শব্দের বাংলা প্রতিশব্দ কি বলুন তো? আকস্মিক প্রশ্নে অপ্রতিভ হইয়া পড়িলাম। বাংলা ভাষা লইয়া অনেকদিন নাড়াচাড়া করিতেছি বটে, কিন্তু বঙ্গভারতী আধুনিক পাশ্চাত্য সভ্যতার সহিত ভালো করিয়া তাল রাখিয়া চলিতে পারেন নাই। অধিকাংশ ক্ষেত্রেই বিদেশী ভাবকে বিদেশী শব্দ দ্বারা প্রকাশ করিতে হয়। আমি একটু আমতা আমতা করিয়া বলিলাম, ব্ল্যাকমেল? গুপ্ত কথা ফাঁস করে দেবার ভয় দেখিয়ে টাকা আদায় করা। যদ্দূর জানি এক কথায় এর কোনো বাংলা প্রতিশব্দ নেই। নিশানাথবাবু একটু অবজ্ঞার স্বরে বলিলেন, আমিও তাই ভেবেইছিলাম। যাই হোক, ওটা অবান্তর কথা। এবার ঘটনাটা সংক্ষেপে বলি শুনুন। ব্যোমকেশ বলিল, সংক্ষেপে বলবার দরকার নেই, বিস্তারিত করেই বলুন, তাতে আমার বোঝবার অনেক সুবিধা হবে। নিশানাথ বললেন, বেশ। আমার গোলাপ কলোনিতে যারা আমার অধীনে কাজ করে, মালীদের বাদ দিলে তারা সকলেই ভদ্র শ্রেণীর মানুষ, কিন্তু সকলেই বিচিত্র ধরনের লোক। কাউকে ঠিক সহজ সাধারণ মানুষ বলা যায় না। স্বাভাবিক পথে জীবিকা অর্জন তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা আমার কাছে এসে জুটেছে। আমি তাদের থাকবার জায়গা দিয়েছি, খেতে পড়তে দিই, মাসে মাসে কিছু হাত খরচও দিই। এই শর্তে তারা কলোনির কাজ করে। অনেকটা মঠের মতো ব্যবস্থা। খুব আরামের জীবন না হতে পারে, কিন্তু না খেয়ে মরবার ভয় নেই। ব্যোমকেশ বলিল, আর একটু পরিষ্কার করে বলুন, এদের পক্ষে স্বাভাবিক পথে জীবিকা নির্বাহ সম্ভব নয় কেন? নিশানাথ বললেন, এদের মধ্যে একদল আছে যারা শরীরের কোনো না কোনো খুঁতের জন্য স্বাভাবিকভাবে জীবনযাত্রা নির্বাহ করতে পারে না। যেমন পানুগোপাল, বেশ স্বাস্থ্যবান ছেলে, অথচ সে কানে ভালো শুনতে পায় না, কথা বলাও তার পক্ষে কষ্টকর। অ্যাডোনাইডের দোষ আছে, লেখাপড়া শেখেনি, তাকে আমি গোশালার ভাগ দিয়েছি, সে গরু মোষ নিয়ে আছে। আর অন্য দলের অতীত জীবনে দাগ আছে, যেমন ধরুন ভুজঙ্গধরবাবু। এমন তীক্ষ্ণ বুদ্ধি খুব কম লোকেরই দেখা যায়। ডাক্তারিতে ছিলেন, সার্জারিতে অসাধারণ হাত ছিল, এমনকি প্লাস্টিক সার্জারি পর্যন্ত জানতেন। কিন্তু তিনি এমন একটি দুর্নৈতিক কাজ করেছিলেন যে তার ডাক্তারির লাইসেন্স কেড়ে নেওয়া হয়। তিনি এখন কলোনির ডাক্তারখানার কম্পাউন্ডার হয়ে আছেন। বুঝেছি, তারপর বলুন। ব্যোমকেশ অতিথির সম্মুখে সিগারেটের টিন খুলিয়া ধরিল, কিন্তু তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করিয়া বললেন, ব্লাড প্রেশার বাড়ার পর থেকে ছেড়ে দিয়েছি। তারপর তিনি ধীরে অতরিত কণ্ঠে বলিতে শুরু করিলেন, কলোনির দৈনন্দিন জীবনযাত্রায় কোনো নতুনত্ব নেই। দিনের পর দিন একই রকম কাজের পুনরাভিনয় হয়। ফুল ফোটে, শাকসবজি গজায়, মুরগি ডিম পাড়ে, দুধ থেকে ঘি মাখন তৈরি হয়। কলোনির একটা ঘোড়া টানা ভ্যান আছে, তাতে বোঝাই হয়ে রোজ সকালবেলা মাল স্টেশনে চলে যায়। সেখান থেকে ট্রেনে কলকাতায় আসে।
মিউনিসিপ্যাল মার্কেটে আমাদের দুটো স্টল আছে, একটাতে ফুল বিক্রি হয়, অন্যটাতে শাকসবজি। এই ব্যবসা থেকে যা আয় হয় তাতে ভালোভাবেই চলে যায়। এইভাবে চলছিল। হঠাৎ মাস ৬ আগে একটা ব্যাপার ঘটল। রাত্রে নিজের ঘরে ঘুমোচ্ছিলাম। জানলার কাঁচ ভাঙার ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। উঠে আলো জ্বেলে দেখি মেঝের ওপর পড়ে আছে মোটরের একটা স্পার্কিং প্লাগ। আমি বলিয়া উঠিলাম, "স্পার্কিং প্লাগ?" নিশারাত বললেন, "হ্যাঁ, বাইরে থেকে কেউ এটা ছুঁড়ে মেরে জানলার কাঁচ ভেঙে দিয়েছে।" শীতের অন্ধকার রাত্রি, কেই দুষ্কর্ম করেছে জানা গেল না। ভাবলাম বাইরের কোনো দুষ্ট লোক নিরর্থক বজ্জাতি করেছে। গোলাপ কলোনির কম্পাউন্ডের মধ্যে আসা যাওয়ার কোনো অসুবিধে নেই। গরু ছাগল আটকাবার জন্য ফটকে আগড় আছে বটে, কিন্তু মানুষের যাতায়াতের পক্ষে সেটা তো গুরুতর কোনো বাধা নয়। এই ঘটনার পর ১০-১২ দিন নিরুপদ্রবেই কেটে গেল। তারপর একদিন সকালবেলা সদর দরজা খুলে দেখি দরজার বাইরে একটা ভাঙা কার্বুরেটর পড়ে রয়েছে। তার ২ হপ্তাহ পরে এলো একটা মোটর হর্ন, তারপর ছেঁড়া মোটরের টায়ার। এইভাবেই চলছে। ব্যোমকেশ বলিল, "মনে হচ্ছে টুকরো, টুকরো ভাবে কেউ আপনাকে একখানি মোটর উপহার দেবার চেষ্টা করছে। এর মানে কি বুঝতে পেরেছেন?" এতক্ষণে নিশানাথবাবুর মুখে একটা দ্বিধার ভাব লক্ষ্য করিলাম। তিনি ক্ষণেক নীরব থাকিয়া বলিলেন, "পাগলের রসিকতা হতেও পারে, কিন্তু আমার এই অনুমান আমার নিজের কাছেও ঠিক সন্তোষজনক নয়। তাই আপনার কাছে এসেছি।" ব্যোমকেশ কিয়ৎকাল ঊর্ধ্বমুখে হইয়া ঘুরন্ত পাখার দিকে চাহিয়া রহিল। তারপর প্রশ্ন করিল, "শেষবার মোটরের ভগ্নাংশ কবে পেয়েছেন?" "কাল সকালে। তবে এবার ভগ্নাংশ নয়, একটা আস্ত ছেলেখেলার মোটর।" লোকটি সত্যিই রসিক মনে হচ্ছে। এ ব্যাপারে অবশ্য কলোনির সবাই জানে। জানে, এটা একটা হাসির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। "আচ্ছা, আপনার মোটর আছে?" "না, আমাদের কোথাও কোনো যাতায়াত তো নেই, মেলামেশাও নাই। সামাজিক জীবন কলোনির মধ্যেই আবদ্ধ। তাই ইচ্ছে করেই মোটর রাখিনি।" "কলোনিতে এমন কেউ আছে, যার কোনো কালে মোটরের সঙ্গে কোনো সম্পর্ক ছিল?" নিশানাথবাবুর অধরপ্রান্ত সস্মিত ব্যঙ্গভরে একটু প্রসারিত হইল। "আমাদের কোচম্যান মুশকিল মিয়া আগে মোটর ড্রাইভার ছিল। বারবার র্যাশ ড্রাইভিংয়ের জন্য তার লাইসেন্স কেড়ে নিয়েছে।" "কী নাম বললেন?" "মুশকিল মিয়া? তার নাম নুরুদ্দিন কিংবা ওই রকমের কিছু একটা ছিল। সকলে ওকে মুশকিল মিয়া বলে। মুশকিল শব্দটা ওর কথার একটা মাত্রা।" "ও, আর কেউ?" "আর আমার ভাইপো বিজয়ের একটা মোটর বাইক ছিল। কখনো চলতো, কখনো চলতো না। গত বছর বিজয় সেটা বিক্রি করে দিয়েছে।" "আপনার ভাইপো? তিনিও কলোনিতেই থাকেন?" "হ্যাঁ, মিউনিসিপ্যাল মার্কেটের ফুলের স্টলটা সেই দেখে। আমার তো কোনো ছেলেপুলে নেই। বিজয়কেই আমার স্ত্রী ১৫ বছর বয়স থেকে নিজের ছেলের মতো মানুষ করেছেন।" ব্যোমকেশ আবার ফ্যানের দিকে চোখ তুলিয়া বসিয়া রহিল। তারপর বলিল, "মিস্টার সেন, আপনার জীবনে কখনো ১০ বছর আগে হোক কিংবা ২০ বছর আগে হোক, এমন কোনো লোকের সংস্পর্শে এসেছিলেন কি, যার মোটর ব্যবসার সঙ্গে সম্পর্ক আছে? ধরুন মোটরের দালাল কিংবা ওই রকমের কিছু, মোটর মেকানিক?" এবার নিশানাথবাবু অনেকক্ষণ চুপ করিয়া রহিলেন। তারপর যখন কথা কহিলেন, তখন তার কণ্ঠস্বর আরও যেন চাপা শোনাইল। বললেন, ১২ বছর আগে আমি যখন সেশন জজ ছিলাম, তখন লাল সিং নামে একজন পাঞ্জাবি খুনের দায়ে অভিযুক্ত হয়ে আমার এজলাসে এসেছিল। তবে তার একটা ছোট্ট মোটরের কারখানাও ছিল। তারপর লাল সিং ভয়ানক ঝগড়াটে বদরাগী লোক ছিল। তার কারখানার একটা মিস্ত্রিকে মোটরে স্প্যানার দিয়ে নিষ্ঠুরভাবে খুন করেছিল। বিচারে আমি তাকে ফাঁসির হুকুম দিই। একটু হাসিয়া বললেন, "হুকুম শুনে লাল সিং আমাকে জুতো ছুঁড়ে মেরেছিল।" তারপর তারপর আমার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল হলো। অ্যাপিলে আমার রায়ই বহাল রইল। কিন্তু ফাঁসি মকুব হয়ে ১৪ বছরের জেল হয়ে গেল। ১৪ বছরের জেল? তার মানে লাল সিং এখনো জেলেই আছে? নিশানাথবাবু বললেন, "জেলের কয়েদিরা শান্তশিষ্ট হয়ে থাকলে তাদের মেয়াদ কিছু মাফ হয়ে যায়। লাল সিং হয়তো বেরিয়েছে। খোঁজ নিয়েছেন? জেল বিভাগের দপ্তরে খোঁজ নিলেই জানা যেতে পারে।" আমি খোঁজ নিইনি। নিশানাথবাবু উঠিলেন, বললেন, "আর আপনাদের সময় নষ্ট করব না। আজ উঠি। আমার যা বলবার ছিল সবই বলেছি। দেখবেন, যদি কিছু করতে পারেন। কে এমন অনর্থক উৎপাত করছে আমার জানা দরকার।"
ব্যোমকেশও দাঁড়াইয়া উঠিয়া বলিল, অনর্থক উৎপাত নাও তো হতে পারে। নিশানাথ বললেন, তাহলে উৎপাতের অর্থ কি সেটা আরও বেশি করে জানা দরকার নয় কি? প্যান্টুনুরের পকেট হইতে একগোছা নোট লইয়া কয়েকটা গনিয়া টেবিলের উপর রাখিলেন। আপনার পারিশ্রমিক 50 টাকা আগাম দিয়ে গেলাম, যদি আরও লাগে পরে দেব। আচ্ছা, নমস্কার।